প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বডি শেপিং নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম 1972 সালের ডিসেম্বরে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে IAHS মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডার্মাটোলজি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি লেজার ট্রিট এর চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে বডি শেপিং, প্রত্যেক মানুষেরই তো একটা বডি শেপ নিয়েই সে পৃথিবীতে আসে এবং একটা শেপ নিয়ে সে বেড়ে ওঠে। কখনো কখনো এই শেপটা অনাকাঙ্ক্ষিতভাবে পরিবর্তন হয়ে যায়, যেটা আমরা অ্যাকসেপ্ট করতে চাই না, তখন আমরা পরিবর্তন করতে চাই। নিশ্চয়ই সে বিষয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। একটু বলবেন কি বডি শেপিং মানিটা কি এবং কখন দরকার হয়? আপনি যথার্থই বলেছেন। বডি শেপিং কথাটা দিয়েই কিন্তু এটার উত্তরটা বের হয়ে আসে। সেটা হচ্ছে যে বডিটাকে শেপ করা। এখন আমরা, আপনি যেভাবে বলেছেন স্টার্ট করেছে, সবাই একটা শেপ নিয়ে জন্মগ্রহণ করে। তো এখন কথা হচ্ছে যে ছেলে এবং মেয়েদের দুজনেরই শেপটা কখন চেঞ্জ হয়। তো একটা আমরা যেটার সাথে এই টার্মসটা অনেক আগে থেকে এসছে যে আপনার কিভাবে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা যায়। আগে বলা হতো মেদ নিয়ন্ত্রণ, কারণ শরীরে মেদ জমলে বডির শেপে একটা চেঞ্জ হয়। কিছু কিছু ফিজিওলজিক্যাল কারণে বডি শেপ মেয়েদের চেঞ্জ হয়, যেমন প্রেগনেন্সির সময় চেঞ্জ হতে পারে। তো সুতরাং শেপটা যদি আমরা বলি তাহলে বেসিক্যালি এটার জন্য দায়ী মূলত মেদ। তো এখন মেদ নিয়ন্ত্রণ, ওজন নিয়ন্ত্রণ, এই টার্মসগুলো অনেক দিন ছিল। এখন সেই টার্মসটা আসলে চেঞ্জ হয়ে বডি শেপিংয়ে কীভাবে কনভার্ট হলো সেটাই আমি আসলে সেটাই এখনকার আসলে আলোচনার বিষয়। সেটা হচ্ছে যে আপনি ধরেন আপনার অনেক ওজন হলো, ধরেন আপনার ওজন 90 কেজি 100 কেজি হলো। তো ওখান থেকে যদি আপনাকে ওজন নিয়ন্ত্রণ করতে বলে আপনি ডায়েটিং করে, তারপর ধরেন জিম করে বা যে কোনো উপায়ে আপনি কমিয়ে আপনি 10 কেজি 20 কেজি 30 কেজিও কমাতে পারবেন, কিন্তু আসলে আপনার শেপটা কিন্তু পরিবর্তন নাও হতে পারে। আপনার সব দিকে সমানভাবে পরিবর্তন না, আপনার কারো কারো স্পেসিফিক জায়গায় কারো আপনার মেদ জমা, যেমন কারো হয়তো বা অ্যাবডোমেন মানে পেটটা বড় হয়ে গেল, কারো হয়তো বা লাভ হ্যান্ডেলটা বা ওয়েস্ট লাইনটা বড় হয়ে গেল, কারো হয়তো দেখা যায় থাই বড়, কারো হয়তো দেখা যায় ডাবল চিন আছে, কারো হয়তো বাফলো হাম্প আছে। এরকম এক একটা জায়গায় আর কি। এখন যখন দেখা গেল যে শুধু ওজন নিয়ন্ত্রণ করে বা করে ওই স্পেসিফিক জায়গাটা কমানো যায় না, তখন আসলে চিন্তাভাবনা শুরু হলো কীভাবে এটা স্পেসিফিক করা যায়। তখন আপনার দুইভাবে এই জিনিসটা করা যায় বডি শেপিং, সেটা হচ্ছে সার্জিক্যাল আর নন সার্জিক্যাল। তো সার্জিক্যাল একটা সময় প্রচণ্ড জনপ্রিয় ছিল লাইপোসাকশন, কিন্তু লাইপোসাকশনটা আস্তে আস্তে দুনিয়া থেকে উঠেই যাচ্ছে, বিকজ এটা অনেক কমপ্লিকেশনসের কারণে। এক নম্বর কারণে এটা অ্যানেস্থেশিয়া দিতে হয়, ফুটো করতে হয়, তারপরে একসাথে অনেকটুকু চর্বি বের করে আনা যায়, কিন্তু তার সাথে সাথে সমস্যা হচ্ছে অ্যানেস্থেটিক একটা প্রবলেম থাকতে পারে, আর শেপটা ঠিক মতো হয় না, কারণ পেটটা তখন একটা দেখা যায় একসাথে বেশি পরিমাণ ফ্যাট নিলে স্কিনটা ঝুলে যায়, প্লাস আনইভেন টোন থাকে। সুতরাং চিন্তা করা হলে আর কি করা যায়। সার্জিক্যাল আরও কিছু খুব বড় হলে আরও দুইটা প্রসিডিউর খুব জনপ্রিয়, যেটা হচ্ছে অ্যাবডোমিনোপ্লাস্টি বা টামি টাক বলি আমরা। পেটের চামড়াটা যেরকমভাবে পুরো চর্বি শুদ্ধ কেটে নতুন করে নাভিটা বানিয়ে দিলাম, বিরাট এক সার্জারি, এটা বিশাল এক সার্জারি। তো এটারও অনেক কমপ্লিকেশনস আপনি জানেন, তো এটাতে যেতে চায় না অনেকেই, কারণ প্রবলেম আছে অনেক, বাট আনটিল আনলেস কোনো ইন্ডিকেটেড যদি থাকে, মেডিকেল কোনো ইন্ডিকেশন থাকে। তাছাড়া আরেকটা খুব বড় জনপ্রিয়, যারা ধরেন 110 কেজি 20-30 কেজি হয়ে গেছে, তাদেরকে আমরা যেটাকে বলি বাইপাস সার্জারি, যেমন আমরা বলি হচ্ছে আপনাকে বেরিয়াট্রিক সার্জারি, যেটা বিগ টার্মে বেরিয়াট্রিক সার্জারি আছে। তো সেটা কখনো কখনো ইন্ডিকেটেড হয়, কিন্তু এখন কথা হচ্ছে আমরা যারা মাস পিপল, কিন্তু সেটি সবার বেলায় প্রযোজ্য নয়। হ্যাঁ, তো সবার জন্য যেটা চিন্তা ভাবনা করলো তখন বাইরে হলো যে কি করে নন সার্জিক্যালি করা যায়। তো এখন যেটা হচ্ছে ওয়ার্ল্ডের 3টা জনপ্রিয় মাধ্যম আছে নন সার্জিক্যালি করার জন্য। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনাকে বলে এটাকে যে লেজার দিয়ে যেটা করা হয়, সেটা লো লেভেল লাইট থেরাপি। লেজার দিয়ে ফ্যাট সেলগুলোকে ছোট ছোট পোর তৈরি করে ভিতর থেকে ফ্যাটি মানে যে ফ্যাটি কন্টেন্টগুলো আছে সেলের ভিতরে, আপনি জানেন ট্রাইগ্লিসারাইড, তারপরে আপনার কোলেস্টেরলস, তারপরে সব জিনিসপত্রগুলো থাকে, সেই জিনিসগুলো গ্লিসারল সবগুলো এই যে মানে যে ছোটো ছোটো পোর দিয়ে সেটা এক্সট্রা সেলুলার স্পেসে আসে, তারপর সেখান থেকে এটা লিম্ফেটিক ড্রেনেজ দিয়ে ব্লাডে যায়, ব্লাড থেকে সেটা আপনার এনার্জি হিসেবে কাজে লাগে, না হলে এটা আপনার স্টুলের মাধ্যমে বেরিয়ে যায়। এটা একটা খুব ভালো প্রসিডিউর। তো সেটার যে ওয়ার্ল্ডের লিডিং ব্র্যান্ড জেরোনা, সেটাও বাংলাদেশে আমাদের সাথে আছে, আমরা নিয়ে এসেছি এখানের মধ্যে। আরেকটা হচ্ছে আলট্রাসনিক লাইপোলাইসিস, যেটা হচ্ছে সাউন্ড দিয়ে ফ্যাট সেলটাকে ভাঙে।
একটা আমরা সবাই আল্ট্রাসাউন্ড একটা অভিজ্ঞতা আছে, আমরা রোগ নির্ণয় করার জন্য আল্ট্রাসাউন্ডোগ্রাম করি, সেটারই একটা স্পেসিফিক ফোকাসড আল্ট্রাসাউন্ড আছে যেটা দিয়ে আপনার ফ্যাট সেলটাকে সাউন্ডের মাধ্যমে ভেঙে দেওয়া হয়। ভেঙে দিলে ঠিক একই মেকানিজম, ভিতর থেকে ফ্যাটি কন্টেন্টটা এক্সট্রা সেলুলার স্পেসে যাবে, সেখান থেকে আমাদের নর্মাল লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমে ব্লাডে যাবে, ব্লাড থেকে এটা এনার্জি হিসেবে কাজে লাগবে, আদারওয়াইজ ইউরিন দিয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রসেস। দুটো প্রসেসের মধ্যে আমরা একটু লিম্ফেটিক ড্রেনেজটা এনহ্যান্স করার জন্য আমরা এক ধরনের পদ্ধতি আছে, সেটাকে বলে ভ্যাকাম। সেই ভ্যাকাম মেশিনটাও ইউজ করে যাতে লিম্ফেটিক, কারণ আমাদের যে শুধু মাসাজ করে আর লিম্ফেটিক ড্রেনেজকে এনহ্যান্স করা যায় না, তো এনহ্যান্স করার জন্য আমরা একটা ভ্যাকাম মেশিন ইউজ করি এর সাথে। তার সাথে সাথে আমাদের আরেকটা মেশিন সাথে সাথে যোগ আছে, সেটা হলো রেডিও ফ্রিকোয়েন্সি, যেটা দিয়ে আমরা স্কিন টাইটেনিং করি। কারণ আমরা জিনিসটা যখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যাচ্ছি, স্কিনটা আমরা সময় পাই এটাকে মানে টাইটেন হওয়ার জন্য, অটোমেটিক সময়। তারপর আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য রেডিও ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করি। তাহলে আমাদের যে 3টা পদ্ধতি আছে তার দুটোই বাংলাদেশে আমাদের এবং আজকে মানে আমার ক্লিনিকের মধ্যে লেজার ট্রিট আপনি জানেন, সেখানের মধ্যে জাস্ট 3 দিন আগে একটা নতুন মেশিন এসেছে, সেটা হচ্ছে ক্রায়োলাইপোলাইসিস। আমি সেটাই আসলে এই অনুষ্ঠানের মাধ্যমেই মানে এটা সবাইকে জানাতে চাই যে ক্রায়োলাইপোলাইসিস যে অ্যানাদার আধুনিক যে পদ্ধতি সবই আপনাদের আছে এবং বাংলাদেশে চিকিৎসা করছেন আপনারা। একটু জেনে নিতে চাই যে এই যে আপনি বডি শেপিং এর জন্য এই যে ফ্যাটকে আপনি ভেঙে দিচ্ছেন, নর্মালি লাইপোসাকশনে ফ্যাটকে সাকশন করে বাইরে বের করে আনা হতো, এটা আপনি বডির ভেতর দিয়ে পাস করার এক নর্মাল ফিজিওলজিক্যাল প্রসিডিউরে পাস করাচ্ছেন। তাতে এটা কতগুলি সিটিং লাগে এবং কেমন সময় লাগে? আর যত আধুনিক চিকিৎসা, যত ভালো চিকিৎসা, তত সেটাকে আমরা ধারণা করি একটু ব্যয়বহুল। এই চিকিৎসার ব্যয়টা কেমন? আচ্ছা, আমি একটু এই প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি একটু ক্রায়োলাইপোলাইসিস সম্পর্কে বলে তারপর আপনার প্রশ্ন, তাহলে একসাথে সব বলতে সুবিধা হবে। যে আরেকটা মেথড যেটা বাকি ছিল সেটা হচ্ছে ক্রায়োলাইপোলাইসিস, যেটা বলে ফ্যাট ফ্রিজিং। সেটা আরেকটা মেথড, সেটা আমরা নতুন মেশিন এসেছে, সেটার নাম ক্ল্যাটু। সেটা কিভাবে করছে, সেটা হচ্ছে যারা উদাহরণ দেখা যায় সারা শরীর ভালো আছে, পেটটা একটু প্রচুর হয়ে আছে, একটু বের হয়ে আছে, তো এখানের মধ্যে দুটো প্রোব আছে, যেটা ডুয়েল প্রোব বলি আমরা। প্রোব দিয়ে সেই যে বাড়তি জায়গাটুকু প্রোবের মধ্যে সাকশনের মাধ্যমে ভেতরে নিয়ে সেই ফ্যাটগুলোকে মানে ফ্রিজিং করে দেওয়া হয়, মিনস ঠান্ডা করে দেওয়া হয়, ক্রায়োজেন দিয়ে ঠান্ডা করে দেওয়া হয়। একদম ঠান্ডা করে দিলে কি হবে, ফ্যাট সেলগুলো, এটাকে বলে অ্যাপোপ্টোসিস, এটা প্রোগ্রাম সেল ডেথ, অ্যাপোপ্টোসিস করে দেওয়া হয়। পরে এটা ম্যাক্রোফেজগুলো সেই জিনিসগুলোকে সেলটাকে খেয়ে ফেলে, বডির নরমাল মেকানিজমে যেরকম ডেড টিস্যু বের করে সেভাবে এটাকে বের করে দেয়। সেই ক্ল্যাটুটাই আমাদের এখানে গত কয়েকদিন আগে এসেছে। সুতরাং আমরা এখন বলতে পারি প্রাউডলি, আমি সবসময় বলি, সব জায়গায় বলি, বিশেষ করে অ্যাস্থেটিক ডার্মাটোলজির ক্ষেত্রে বাংলাদেশ ইউরোপ ও আমেরিকার সমকক্ষ। ওখানে যে যন্ত্রপাতি, যে স্কিল সব বাংলাদেশে আছে, আপনারা করছেন। তো যে প্রশ্ন করেছিলাম যে এটা কতটা সিটিং লাগে, কেমন সময় লাগে এবং খরচ কেমন? আচ্ছা, আমি প্রথম থেকে আসি, যেটা হচ্ছে আল্ট্রাসনিক লাইপোলাইসিস। আল্ট্রাসনিক লাইপোলাইসিস আমরা 8 থেকে 12টা করি, 5 দিন পর পর করতে হয়। 5 দিন পর পর 8 থেকে 12 সিটিং, মানে প্রায় 2 মাস। হ্যাঁ, 2 মাসের মতো। সাথে প্রতিটা সিচুয়েশনের সাথে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, আপনাকে আপনার লাইফস্টাইলও চেঞ্জ করতে হবে এবং আপনাকে অ্যাক্টিভও থাকতে হবে। সেটা নিয়ে আমি পরে আসছি, বাট আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে নেই। সেটা হচ্ছে আপনার 10 থেকে 12 সিটিং লাগে, কারো হয়তো 8 সিটিংয়েই হয়ে যায়, কারো হয়তো 6 সিটিং, ডিপেন্ড করে কীরকম সাইজ তার উপরে আর কীরকম আমাদের সাথে সহায়তা করছে। কারণ পেশেন্টকেও আমাদের সাথে করতে হবে, কারণ কোঅপারেটিভ হতে হবে। এবং এটার চার্জ খুবই কম, মাত্র পার সিটিং। এখন এটা প্রথমে ইনিশিয়ালি বেশি ছিল, এটা মাত্র 6100 থেকে 7100 করে পার সিটিং, যেটা আল্ট্রাসনিক লাইপোলাইসিস। আর যেটা আরও বেশি আমেরিকান মেশিন জেরোনা, লো লেভেল লাইট থেরাপি, যেটা লেজার দিয়ে করি, সেটার সিটিং চার্জ 8100 থেকে শুরু, 12000 13100 থেকে, এটাও 8 থেকে 12টা সিটিং লাগে। আর ক্রায়োলাইপোলাইসিস যেটা নতুন এসছে, সেটা মাত্র লাগে 3টা, এক জায়গায় একবার করে, 3 মাস পর আরেকবার একই জায়গায় করা যাবে। তাহলে বিভিন্ন জায়গা অনুযায়ী, লোকেশন অনুযায়ী করতে হয়। তাহলে প্রতি জায়গার মধ্যে আপনার লাগবে সর্বোচ্চ 3 বার, কারো একবারই হয়ে যায়, কারো 2 বার। এটার খরচ কেমন? এইটার খরচ নতুন এসছে যেহেতু, নতুন মেশিনের খরচ আমরা ভাবছি একটু বেশি হবে। এটা পার সিটিং প্রায় অ্যারাউন্ড 30,000 পড়বে। আপনার কি এই চিকিৎসার ব্যয় এবং এই যে কত সিটিং লাগবে, এটা কি তার বডিতে কত জায়গায় প্রয়োগ করতে হচ্ছে তার উপর নির্ভর করে হয়? ফলে যার যত জায়গা সে রিশেপিং করতে চায়, বডি শেপ করতে চায়, সেই হারেই তার যাওয়ার ফ্রিকোয়েন্সি এবং চার্জটা আসবে। এখন এই যে আপনি শুরুতে সার্জারির বেলায় বলছিলেন, বা লাইপোসাকশনে তার পেটের থেকে অনেক চর্বি বের করে আনা হচ্ছে, সেখানে তো স্কিনটা লুজ হয়ে যাচ্ছে। আপনারা যে এইভাবে যে চর্বি ভাঙছেন এবং বডির ভেতর দিয়ে যে ফিজিওলজিক্যাল মেকানিজম তাদের বের করে দিচ্ছেন, এটা কি সঙ্গে সঙ্গে স্কিনটা টাইট হয় না কিছু করেন আপনারা? খুব সুন্দর একটা প্রশ্ন। সেটা বলে হচ্ছে যে আপনি যখন শরীরকে অ্যাডপ্ট করার সময় দেবেন, তখন কিন্তু শরীর নিজেই সেটাকে অ্যাডপ্ট করতে পারে। যেমন ধরুন, প্রেগনেন্ট হলে মেয়েদের তো অনেক বড় হয়ে যায় পেট, তারপর আস্তে আস্তে কিন্তু পেটটা ঠিক হয়ে যায়। হয়তো সর্বোচ্চ যদি ভালো করে কেয়ার করে, তাহলে তো স্ট্রেচ মার্ক
নাও পড়তে পারে, সর্বোচ্চ বেশি হলে একটা স্ট্রেচ মার্ক পড়তে পারে, কিন্তু শরীর কিন্তু অ্যাডপ্ট করে নেয় এটা জিনিসটা। ঠিক তেমনিভাবে আমরা যেহেতু সময় দিচ্ছি স্কিনকে এটা অ্যাডপ্ট করার জন্য, একটা মানে অন দ্য ভেরি নেক্সট ডে বা 2-1 দিনের মধ্যেই কমে যায় না, তখন স্কিন নিজস্ব শরীরের মেকানিজমে এটা টাইটেনটা ঠিক থাকে। তারপরও আমরা যেহেতু অ্যাপ্লাই করে দেই আস্তে আস্তে করে, যেহেতু স্কিন টাইটেনিং প্রসেসগুলো অ্যাপ্লাই করি, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি বা ক্যান্ডেলা লেজার আমরা অ্যাপ্লাই করি, এতে হয় কি এখানে আমাদের স্টিমুলেশন দিই আমরা বিভিন্ন লেজার এবং বিভিন্ন স্টিমুলেশন দিলে এখানে কোলাজেন সিক্রেশন বাড়াতে থাকি, ফলে স্কিনের যে অ্যাডাপটেশন এবং টাইটেনিং সেটা অনেক ভালো হয়। এবং সার্জারি থেকে নন সার্জিক্যাল এইসব আধুনিক পদ্ধতি অবশ্যই অনেক ভালো বলেই সারা পৃথিবীতে উত্তরোত্তরের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বডি শেপিংয়ের আধুনিক পদ্ধতি সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে ব্যায়ামভিত্তিক নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। লোয়ার ব্যাক পেইনটাকে রিলিফ করার জন্য আমরা থার্ড এক্সারসাইজে যাব। খেয়াল আমরা কিন্তু আবারও বলছি, এটা সিরিয়ালি কিন্তু আপনাকে করতে হবে, যে প্রথম যে দুইটা এক্সারসাইজ পরে এক্সারসাইজটা করবেন। ওকে, এক্সারসাইজ নিয়ে অনেকে একটু কনফিউজ হবে, যারা অনেক দিন ধরে লোয়ার ব্যাক ইঞ্জুরিতে ভুগছেন, যারা বিভিন্ন রকম ফিজিও নিচ্ছেন অথবা ফিজিক্যাল থেরাপিতে আছেন, তারা এক্সারসাইজটা করতে গেলে একটা কনফিউজ হবে না। এই কারণে দেখা যায় যে লোয়ার ব্যাক ইঞ্জুরি যদি থাকে অথবা লোয়ার ব্যাক পেইন থাকে, প্রথমে বলা হয় সামনে ঝুঁকে কোনো এক্সারসাইজ করবেন না। দিস ইজ ভেরি কমন থিং। তো এই মুভমেন্টটা আমাদের দেখে মনে হবে সামনে ঝুঁকা হচ্ছে, কিন্তু বেসিক্যালি মুভমেন্ট প্যাটার্নটা হচ্ছে এরকম, আমরা সরাসরি সামনে ঝুঁকছি না, আমরা আলটিমেটলি সামনে ঝুঁকে গেলাম, কিন্তু আসলে আমরা ওইভাবে ঝুঁকি নেই, স্ট্রেটলি ঝুঁকি নেই। এটা বডি মেকানিজমটা ডিফারেন্ট, যে কারণে আপনার স্পাইনে সরাসরি প্রেশার পড়বে না, কিন্তু ইনডাইরেক্টলি কী জিনিসটা আমরা করছি, যেটাকে আমরা বলি যে মানে ম্যানিপুলেটিভ মুভমেন্ট, যে বডিটা যাতে বুঝতে না পারে, লোয়ার ব্যাকে প্রেশার না পড়ে কীভাবে সামনে ঝুঁকতে হয়, এই মুভমেন্টটা আমরা দেখাবো। এটা নর্মাল ইয়োগাতে আমরা বলি হচ্ছে কুর্মাসন, কিন্তু নর্মাল কুর্মাসন যেভাবে করে আমরা সেভাবে করছি না, এটা আমরা একটু চেঞ্জ করে করছি যাতে আপনার পেইনটা রিলিফ হয়। এখন দেখুন কীভাবে আমরা এক্সারসাইজটা করবো। ওকে, গো। ওকে, সেম সিটেড পোস্টারে আপনি থাকলেন, ইয়েস। ওকে, এখন এইখান থেকে যে জিনিসটাকে আপনি দেখে যাচ্ছেন, যখন সে ব্রিথ ইন করবে, একই মেকানিজম, একই প্রিন্সিপালস, যখন ব্রিথ ইন করলো চেস্টটা সাইড ওয়াইজ এক্সপ্যান্ড করলো, এর মনে হবে যে এখানে একটা দড়ি দিয়ে স্পাইনটাকে টানা হচ্ছে, তাহলে কি সামনের দিকে চলে গেল, কিন্তু নট দ্য স্পাইন, নট দ্য বডি। এবং স্পাইনের কারণে যেটুকু লিম্ব মুভমেন্ট যতটুকু হবে অতটুকুই। ওকে, নাও দিস, এখন এখান থেকে যখন সে ব্রিথ আউট করবে, ব্রিথ আউট বডিটা রিল্যাক্স করে দিবে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, পিছন থেকে সে বসে যাবে যতটুকু, যার ফ্লেক্সিবিলিটি, হাত টান টান থাকবে না, হাতটা ছেড়ে দিবে, টান টান থাকলে লোয়ার ব্যাকে প্রেশার পড়বে। ওকে, দিস, এখন এখানে পুরোটা কার্ভ করবেন না, যেহেতু ও ফ্লেক্সিবল, ও বেশি দূর গেল। যারা ফ্লেক্সিবল না তারা যতটুকু যেতে পারেন ততটুকুই। ফ্লেক্সিবল কেন, হিপসটা থায়ের সাথে লেগে গেল। যারা ফ্লেক্সিবল না তারা চেষ্টা করবেন না, চেষ্টা করে করবেন না। এটা ব্রিদিং প্যাটার্নের অনুযায়ী আপনার লিম্বটা যতটুকু মুভমেন্ট করবে ততটুকুই আপনি করবেন, কারণ বিভিন্ন জনের বিভিন্ন ফ্লেক্সিবিলিটি থাকে। কেউ কাউকে দেখে যদি ইমিটেট করতে নেন তাহলে ইনজুরি হবে। দিস ইজ দ্য মুভমেন্ট, প্রপার মুভমেন্ট। যারা ফ্লেক্সিবল তারা এভাবে করতে পারেন, যারা ফ্লেক্সিবল না তারা যতটুকু ফ্লেক্সিবিলিটি হয় উইদাউট প্রেশার ওটুক পর্যন্ত করবেন। ওকে, গো ইন। দিস ইজ এ ভেরি রিস্কি এক্সারসাইজ, এই জন্য আমি বলছি যদি আপনি একটা কনফিউজ থাকেন, গো টু অ্যান এক্সপার্ট। ওকে, গো ডাউন, ব্রিদ ইন, ব্রিদ আউট। যখন ব্রিদ আউট করবে বডিটা ছেড়ে দেবেন, তখন বডি টাইট রাখবেন না, বডি টাইট রাখলেই তখন এইখানে প্রেশার পড়বে। এগেন গো, সেম খেয়াল রাখবেন, যখনই ব্রিদ ইন করছে বডি এই দিকে যাচ্ছে, খেয়াল করবেন, দ্য স্পাইন ইজ গোয়িং দিস ওয়ে। ওকে, কিন্তু নট বেশি হয়ে গেলে কিন্তু এটা হয়ে যাবে, হাইপার হয়ে যাবে। ওকে, ব্রিদ আউট, যখন ব্রিদ আউট হচ্ছে দ্য কার্ভ ইজ গোয়িং দিস ওয়ে, নট দিস ওয়ে, একটু বাঁকা হচ্ছে। এই ছোট ছোট মুভমেন্টের মাধ্যমে আপনার স্পাইনটাকে ফ্লেক্সিবল এবং স্ট্রং করতে হবে, বিকজ অফ দ্য থেরাপিউটিক ভ্যালু। ওকে, আপ। ওকে, এই এক্সারসাইজটা আমরা করব 5 to 6 সেটস। তবে খেয়াল করবেন প্রপার মুভমেন্ট, খুব ফাস্ট মুভমেন্ট না, আবার খুব স্ট্যাটিক মুভমেন্ট না, যে একটা জায়গায় 30 সেকেন্ড থাকবেন তা না, মানে যাবেন আসবেন উইথ দ্য কন্ট্রোল ম্যানার, উইথ দ্য ব্রিদিং প্যাটার্ন, মানে নিঃশ্বাস নিতে নিতে যতটুকু লাগে। মানে একটা সিম্পল আমি একটা এক্সাম্পল থেকে টাইমিংটা, যেমন একটা টাইম নিয়ে কনফিউজ হয়ে গেছে, কতক্ষণ টাইম নেব,
তা আমরা যে জিনিসটা করি, আমরা যদি মুডটা করি এরকম, হ্যাঁ ধর সাপোজ প্রথমেই আমি এটা রাখলাম, হাতটা দেখালাম, যখন ব্রিথ আউট করব এখান থেকে শুরু হবে যে this is the breathe out timing. Breathe in timing. Yes. একটু, এর বেশি না। যদি এমন হয় যে 10 সেকেন্ড 20 সেকেন্ডস, নো, তার মানে কি কয়েক সেকেন্ডের জাস্ট খালি থাকে, ভ্যালুয়েশন থাকে। এই জিনিসটা আপনাকে করতে হবে, খেয়াল করতে হবে। আমরা থার্ড মুভমেন্টটা দেখালাম, খেয়াল রাখবেন দিস থার্ড মুভমেন্ট ইজ লিটল বিট রিস্কি দ্যান দ্য আদার টুস। ওই দুটা করা হচ্ছে ওয়ার্ম আপ করার জন্য, আপনার স্পাইনটাকে রেডি করলাম আমরা। থার্ড মুভমেন্টটা এটা যেহেতু সামনের দিকে ঝোঁকা আছে, যাদের লোয়ার ব্যাক ইঞ্জুরি থাকে তাদের সামনের দিকে ঝোঁকা বেশিরভাগই নিষিদ্ধ থাকে, এদের আমরা আসলে সামনে ঝুঁকিনি, এটা ম্যানিপুলেট করে আমরা স্ট্রেচ করেছি সামনের দিকে এসে। এই জন্য যদি কনফিউজ থাকে গো টু অ্যান এক্সপার্ট, আর যদি আপনি বুঝতে পারেন আপনি করেন, দেখবেন ইউ উইল বি কমপ্লিটলি হিল উইদিন কাপল অফ উইকস। এখন পরবর্তী প্রোগ্রামে আমরা দেখাবো এর সাথে আমরা চতুর্থ এক্সারসাইজটা কীভাবে অ্যাডাপ্ট করব। প্রিয় দর্শক, আমরা জানি কমলা অত্যন্ত পুষ্টিকর ও প্রয়োজনীয় একটি ফল। চলুন দর্শক, আমরা একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই কমলা কতটা খাবেন, কেন খাবেন। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, পুষ্টিকর ও জনপ্রিয় একটি ফল। আমাদের প্রতিদিনের শরীরে যে পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন হয় তা আমরা সহজেই একটি কমলা থেকে পূরণ করতে পারি। 100 গ্রাম ওজনের একটি কমলাতে রয়েছে ক্যালোরির পরিমাণ 43, কার্বোহাইড্রেট 9.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, পটাশিয়াম 900 মিলিগ্রাম, ভিটামিন সি 49 মিলিগ্রাম, ভিটামিন বি 0.8 মিলিগ্রাম এবং ভিটামিন বি ফসফরাস রয়েছে 23 মিলিগ্রাম। কমলাতে বিদ্যমান ভিটামিন সি আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন সিজনাল রোগগুলোকে প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা আমাদের সূর্যের ক্ষতিকারক ভিটামিন থেকে রক্ষা করে আমাদের শরীরে আল্ট্রাভায়োলেটের প্রতিরোধ করে ত্বককে সুস্থ, সতেজ ও সবল রাখে। এর বিটা ক্যারোটিনও আমাদের সেল ড্যামেজের প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। কমলাতে বিদ্যমান ভিটামিন বি ফোলেট হিসেবে দেহের জন্মগত ত্রুটিগুলোকে সারাতে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। কমলাতে রয়েছে চর্বিমুক্ত 80 ক্যালোরি, যা ধাপে ধাপে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে জ্বালানি হিসেবে কাজ করে থাকে। এছাড়া কমলাতে রয়েছে ইলেকট্রনিক সমতা রক্ষার জন্য শতকরা 7% পটাশিয়াম, যা আমাদের শরীরে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য ইলেকট্রনিক সমতা রক্ষা করে আমাদের শরীরকে রাখে সুস্থ ও সবল। কমলাতে বিদ্যমান ক্যালসিয়াম আমাদের শরীরের হাত ও দাঁতকে মজবুত করে থাকে। ম্যাগনেসিয়াম আমাদের স্নায়ুতন্ত্রকে ভালো করে রাখতে সাহায্য করে। কমলা আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। এটা আয়রন শোষণে, ভিটামিন সির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কনস্টিপেশন প্রতিরোধে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কমলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান লিমিনয়েড আমাদের মুখের ত্বক, পাকস্থলী, ফুসফুসের ভিতরের কোষগুলোকে সুস্থ, সবল ও কোমল রাখতে সাহায্য করে। কমলা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল, কারণ এর টক আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়া যারা ওজন কমাতে চান, উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন এবং যাদের রক্তে ব্লাড কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, তারা অনায়াসেই সারাদিনে একটি কমলা গ্রহণ করতে পারেন। কিন্তু পটাশিয়াম যাদের বেশি এবং ক্রিয়েটিনের মাত্রা বেশি থাকে, এ ধরনের রেনাল ফাংশনের রোগীরা সহজে টক জাতীয় কমলা নেবেন না। তার কারণ এটা নেফ্রাইটিসের উপর চাপ ফেলে তাদের কিডনির সমস্যায় আক্রান্ত হওয়ার সমস্যা থাকে। যারা নিয়মিত কমলা খান তাদের দাঁতের ডেন্টাল ক্যারিজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এছাড়া পায়ের গোড়ালি ফাটা ত্বক পরিষ্কার করতে ও অপারেশনের পরে ক্ষত দ্রুত সারাতেও কমলার জুড়ি নেই। তাই প্রিয় দর্শক, যেহেতু ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান এবং ভিটামিন সি আমাদের শরীরে সঞ্চিত থাকে না, প্রতিদিনের ভিটামিন সি প্রতিদিনই নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের শরীরের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে এই ভিটামিন সি সমৃদ্ধ কমলা অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। প্রতিদিন কমপক্ষে 100টি চুল পড়ে,
এবং 100টি নতুন চুল গজিয়ে ওঠে। তাই বালিশের গায়ে দু একটা চুল দেখে অহেতুক দুশ্চিন্তা করা বোকামি। নিয়মিত মাথা ম্যাসাজ করুন। মাথা ম্যাসাজ করলে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে, ফলে চুল পড়ার সম্ভাবনা কমে যায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্ব যা দিয়ে সাজানো হয়েছে। আমাদের দেশে ডায়াবেটিসটা এখন ইপিডেমিক ফর্মে দেখা দিচ্ছে, এবং এই যে ডায়াবেটিস, এর থেকে যে শুধু যে কিডনির রোগ, ডায়াবেটিসের চোখ, হার্ট, কিডনি, ভেসেলস প্রত্যেকটা অর্গানকে ড্যামেজ করে। আমাদের দেখা যাচ্ছে এখন যে ডায়াবেটিস জনিত কারণে কিডনির রোগ, আমাদের যে ক্রনিক কিডনি ফেইলিওর অথবা ক্রনিক রেনাল ফেইলিওর যেটা হয়, সেটার প্রথম কারণ এখন ধরা হচ্ছে ডায়াবেটিস। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে এনটিভির পর্দায়।